বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধু, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্লাস উপস্থাপনে আছি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। বরাবরের মতো আজকে আমার সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস। এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। আজকে আমি এই সাবজেক্টের নবম অধ্যায় এর আলোচনা করব। নবম অধ্যায় নিম্নলিখিত বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করব। স্টোরেজ ডিভাইস ও রেকর্ডিং মিডিয়া কি, স্টোরেজ ডিভাইস রেকর্ডিং মিডিয়ার প্রকারভেদ, রেকর্ডিং মিডিয়ার প্রকারভেদ, হার্ড ডিস্কের প্রকারভেদ সংক্ষিপ্ত বর্ণনা, হার্ড ডিস্ক কন্ট্রোলার সংক্ষিপ্ত বর্ণনা ও হার্ড ডিস্কের বিভিন্ন অংশের বর্ণনা। আমি এখানে ছবিতে বিভিন্ন ধরনের, আমরা কম্পিউটার সিস্টেমে যত ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করি আমি মোটামুটি সবগুলো দেখানোর চেষ্টা করছি। ফ্ল্যাশ, ফ্লপি ডিস্ক, জিপ ড্রাইভ, সিডি, রিড রাইট, ডিভিডি, স্টোরেজ টেপ ইত্যাদি। তো আজকে আমরা মূলত এই অধ্যায়ে আছে হার্ড ডিস্ক এবং অপটিক্যাল ডিস্ক। এই হার্ড ডিস্ক এবং অপটিক্যাল ডিস্কের মধ্যে থেকে আমি হার্ড ডিস্ক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। স্টোরেজ ডিভাইস বা রেকর্ডিং মিডিয়া কি? কম্পিউটারের সব ধরনের কার্যক্রম সম্পাদনের জন্য ডাটা বা ইনফরমেশনকে প্রসেস করতে হয়, আর এই প্রসেসিং এর পূর্বে বা পরে স্থায়ী বা অস্থায়ীভাবে ডাটা বা ইনফরমেশন সংরক্ষণের জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় সেই ডিভাইস সমূহকে স্টোরেজ ডিভাইস বা রেকর্ডিং মিডিয়া বলে। এই সকল স্টোরেজ ডিভাইস ব্যবহার, অবস্থান, কার্যক্রম ইত্যাদির উপর ভিত্তি করে এদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। অর্থাৎ একটা স্টোরেজ ডিভাইস কোথায় ব্যবহার হয়, কি কাজে ব্যবহার হয় ইত্যাদির উপর ভিত্তি করে এদেরকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। আমি এখানে ইমেজে বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস দেখানোর চেষ্টা করছি। হার্ড ডিস্ক, র্যাম, রম, সিডি, ডিভিডি, ফ্লপি ডিস্ক, মেমোরি, পেন ড্রাইভ, টেপ ইত্যাদি। এখন আমরা দেখি এদের ক্লাসিফিকেশন দেখার চেষ্টা করি। স্টোরেজ ডিভাইস বা রেকর্ডিং মিডিয়ার প্রকারভেদ, এটিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাইমারি স্টোরেজ ডিভাইস আর একটা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। প্রাইমারি স্টোরেজ ডিভাইস সাধারণত প্রাইমারি এবং সেকেন্ডারি ভাগ করা হয়েছে মূলত এটা সিপিইউর সাথে কিভাবে সংযুক্ত বা কিভাবে কানেক্টেড তার উপর ভিত্তি করে। যে সকল ডিভাইস সমূহ সিপিইউর কাজের সাথে সরাসরি জড়িত বা যে সকল ডিভাইস সমূহ সিপিইউর কার্যক্রমের সাথে সরাসরি অংশগ্রহণ করে বা সিপিইউ তাদেরকে সরাসরি ব্যবহার করে তাদেরকে বলা হচ্ছে প্রাইমারি ডিভাইস। প্রাইমারি ডিভাইসের মধ্যে পড়ে র্যাম, রম ইত্যাদি। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস সাধারণত পার্মানেন্টলি বা স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করার জন্য আমরা যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি তাদেরকে বলা হচ্ছে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসের মধ্যে র্যাম, রোম ছাড়া আমরা যত ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করি এদের প্রত্যেককেই বলা হচ্ছে একটা করে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস। যেমন হার্ড ডিস্ক, ফ্লপি ডিস্ক, সিডি, ডিভিডি, র্যাম, সিডি, ডিভিডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড, ফ্ল্যাশ মেমোরি ইত্যাদি। এখন সেকেন্ডারি ডিভাইসটা, এই ডিভাইসগুলা কোন টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস আর একটা হচ্ছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। র্যাম, রোমের পার্থক্য হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি। রোমটা আমাদের মাদারবোর্ডে পার্মানেন্ট থাকে, এটা যখন মাদারবোর্ড ডিজাইন করা হয় তখনই এই রোমটা বসে দেওয়া হয়, আর র্যামটা ইউজার গাড়ি তার পছন্দ মতো এটা চুজ করে নিতে পারে বা পছন্দ মতো লাগাতে পারে। এই দুটোই প্রাইমারি মেমোরি। ম্যাগনেটিক আর অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে পার্থক্য হচ্ছে ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসে সাধারণত ম্যাগনেটিক টেকনোলজি ব্যবহার করে, ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে আমরা ডাটা সমূহ সংরক্ষণ করে থাকি। আর অপটিক্যাল স্টোরেজ ডিভাইসে আমরা আলোক শক্তি ব্যবহার করে ডাটা সমূহ স্টোর বা সংরক্ষণ করে থাকি। এটা হচ্ছে ম্যাগনেটিক এবং অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের মধ্যে মৌলিক পার্থক্য। ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। ম্যাগনেটিক ড্রাম, এই যে ড্রামটা তোমরা দেখতে পাচ্ছ পুরোটা একটা ম্যাগনেটিক ড্রাম। এই ড্রামের উপরে এই যে বিভিন্ন হেড দেখতে পাচ্ছ, হেডের মাধ্যমে আমরা ডাটা রিড বা রাইট এর কাজ সম্পন্ন করে থাকি। ম্যাগনেটিক টেপ,
এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্টার্ট অবলিক স্টপ টেপ এবং স্ট্রিম টেপ। এগুলো হচ্ছে ম্যাগনেটিক টেপ। ম্যাগনেটিক ডিস্কটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হার্ড ডিস্ক আর একটা হচ্ছে ফ্লপি ডিস্ক। অপটিক্যাল বা লেজার ডিস্ক স্টোরেজ ডিভাইসেস, সাধারণত আলোক শক্তি ব্যবহার করে আমরা ডাটা সংরক্ষণের জন্য যে টেকনোলজি ব্যবহার করে থাকি, যে কৌশল বা পদ্ধতি ব্যবহার করে থাকি, তাকে বলা হচ্ছে অপটিক্যাল অবলিক লেজার ডিস্ক। এসবের মধ্যে পড়ে সিডি রোম, কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি। সিডি রোম আর এটা হচ্ছে রিসামেবল বা রিরাইটেবল, এটা একবারে লেখা যায় এই ডিভাইসগুলোতে। কম্প্যাক্ট ডিস্ক, রিড অনলি মেমোরি, রিরাইটেবল ওয়ান টাইম। সিডি ডব্লিউআর, রিরাইটেবল সিডি, এখানে বারবার আমরা লিখতে পারি, রাইট করতে পারি। ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। ডিভিডি রোম, এটাও শুধুমাত্র পড়া যায় এটা। ডিভিডি রাইটার, এখানে রিড রাইট দুটাই করা যায়। তারপরে যে লেটেস্ট টেকনোলজি আসছে অপটিক্যাল স্টোরেজ ডিভাইসের, এটা হচ্ছে ব্লুরে ডিস্ক ড্রাইভ। ব্লুরেটাও রাইটেবল এবং রিরাইটেবল। এটা আমরা এসবের বিস্তারিত আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আলোচনা করব। এখন আমরা দেখব হার্ড ডিস্কের ক্লাসিফিকেশন, এর কাজ কিভাবে, কোন অংশের কি নাম, কোন অংশে কি কাজ করে, আমরা এগুলো দেখার চেষ্টা করব। ডাটা আদান প্রদান পদ্ধতি, ডাটার ধারণ ক্ষমতা ও টেকনোলজির উপর ভিত্তি করে হার্ড ডিস্ককে নিম্নলিখিতভাবে ভাগ করা যায়। এসএমডি, স্টোরেজ মডিউল ডিভাইস, আমি এখানে দেখানোর চেষ্টা করছি। এটিএ, অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। সাতা, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। স্কিয়াজি, স্মল কম্পিউটার সেট ইন্টারফেস। সলিড স্টেট এবং এক্সটার্নাল হার্ড ডিস্ক। এসএএসআই, সুগার্ড অ্যাসোসিয়েটেড সিস্টেম ইন্টারফেস। স্কিয়াজি, স্মল কম্পিউটার ইন্টারফেস সিস্টেম। ESDI, ইনহ্যান্স স্মল ডিস্ক ইন্টারফেস। পাটা, প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। সাতা, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। সাস, সিরিয়াল অ্যাটাচড স্কিয়াজি। এদের মধ্যে সর্বাধিক ব্যবহৃত হার্ড ডিস্ক সমূহ আমরা সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। IDE হার্ড ডিস্ক ড্রাইভ, এটি কম্পিউটার সিস্টেমে প্রথমের দিকে হার্ড ডিস্ক ড্রাইভ। এখানে পাটা, প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট পদ্ধতি ব্যবহার করে কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান করে। এই ধরনের টেকনোলজিকে বলা হয় IDE, ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স, যার পরবর্তী সংস্করণ EIDE, ইনহ্যান্স ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। এই ধরনের হার্ড ডিস্ক ড্রাইভের ডাটা ধারণ ক্ষমতা 10 জিবি হতে 320 জিবি পর্যন্ত হয়ে থাকে। এখানে ডাটা আদান প্রদানের জন্য 40 পিনের প্যারালাল ওয়্যার ব্যবহার করা হয়। যেহেতু প্যারালালে ডাটা আদান প্রদান করে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে পাটা বা প্যারালাল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এখানে ডাটা ট্রান্সফার রেট 133 MBPS, 133 মেগাবাইট পার সেকেন্ড। একাধিক হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহারের ক্ষেত্রে জাম্পার পিন ব্যবহার করা হয় এবং পাটা ড্রাইভের জন্য পাওয়ার সাপ্লাই +5 ভোল্টের প্রয়োজন হয়। আমি এখানে আইডি বা পাটা হার্ড ডিস্ক দেখানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে 40 পিনের ডাটা পোর্ট। এখানে আমাদের 6টা পিন আছে জাম্পার সেটিং এর জন্য। জাম্পার সেটিং কখন ব্যবহার করি? আমরা যখন একটা পিসিতে আমরা একাধিক হার্ড ডিস্ক ব্যবহার করব, সেক্ষেত্রে একটা হার্ড ডিস্ককে মাস্টার্স, একটাকে স্লেভ হিসেবে ব্যবহার করতে হয়। এই মূলত মাস্টার স্লেভকে চিহ্নিত করার জন্য বা মাস্টার স্লেভকে আইডেন্টি করার জন্য আমরা জাম্পারটা ব্যবহার করে থাকি। এখানে আমি শুধু পোর্টের একটা ছবি দেখানোর চেষ্টা করছি। আইডি ইন্টারফেস, জাম্পার এবং পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। এবং পিসি থেকে হার্ড ডিস্কে ডাটা আদান প্রদান করার জন্য আমরা এই পাটা কেবলটা ব্যবহার করে থাকি। এটা মূলত 40 পিনের একটি প্যারালাল কেবল। এরপর দেখি আমরা সাতা। সাতাটা হচ্ছে জাস্ট পাটার অ্যাডভান্স টেকনোলজি। পাটার পরে যেটা আসছে সেটা হচ্ছে সাতা, সিরিয়াল অ্যাডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট। এই হার্ড ডিস্ক ড্রাইভে সিরিয়াল পোর্টের মাধ্যমে কম্পিউটারের সাথে ডাটা আদান প্রদান করে।
ATA 1.0 ভার্সনটি ইন্টেল, এপিটি, ডেল, আইবিএম, সিগেট, ম্যাক্সটর কোম্পানি যৌথভাবে তৈরি করে এবং এই সিরিয়াল কমিটি 2002 সনে ATA 2 ভার্সনটি বাজারজাত করে। এখানে ডাটা ট্রান্সফার রেট 600 Mbps, অর্থাৎ প্রতি সেকেন্ডে 600 মেগাবাইট পার সেকেন্ড ডাটা সে ট্রান্সফার করতে পারে। এই ধরনের হার্ড ডিস্ক ড্রাইভে ডাটার ধারণ ক্ষমতা 8 জিবি হতে 2 টিবি, অর্থাৎ 80 জিবি হতে 2 টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে। এখানে ডাটা ট্রান্সফারের জন্য 4 পিনের এবং পাওয়ার সাপ্লাইয়ের জন্য 7 পিন এর কেবল ব্যবহার করা হয়। SATA ড্রাইভে সাপ্লাই ভোল্টেজ থাকে 0.25 ভোল্ট, অর্থাৎ SATA টেকনোলজিটা আসছে মূলত প্যারালাল অ্যাডভান্স টেকনোলজির পরে। এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে ডাটা পোর্ট, পাওয়ার পোর্ট এবং এটা হচ্ছে কেবল সিলেক্টর। স্ক্যাজির পূর্ণ নাম হচ্ছে স্মল কম্পিউটার সেট ইন্টারফেস। এই ধরনের হার্ড ডিস্কটা সাধারণত ইউজারকারী ব্যবহার করে না। এই হার্ড ডিস্কগুলো ব্যবহার হয় বড় বড় সার্ভারে ডাটা সংরক্ষণ করার কাজে, কারণ এই হার্ড ডিস্কের ডাটা ট্রান্সফার রেটটা অনেক বেশি এবং ডাটা ধারণ ক্ষমতাটা অনেক বেশি। তো দেখি আইডি এবং SATA এর তুলনায় এর ডাটা ধারণ ক্ষমতা এবং ডাটা আদান প্রদানের গতি অনেক বেশি। কম্পিউটারের সাথে ডাটা সংযোগের জন্য স্ক্যাজি ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয়। ডাটা কেবল 50 থেকে 60 পিনের হয়ে থাকে। আমি এখানে সব দেখানোর চেষ্টা করছি। এই ধরনের স্টোরেজ ডিভাইস সাধারণত বড় বড় সার্ভারে ব্যবহার করা হয়। এই ধরনের হার্ড ডিস্ক ড্রাইভে ডাটা ধারণ ক্ষমতা 160 জিবি থেকে 10 টিবি টেরাবাইট পর্যন্ত হয়ে থাকে। আমি এখানে একটা স্ক্যাজি হার্ড ডিস্ক দেখানোর চেষ্টা করছি। ক্যাজি হার্ড ডিস্কটা যখন আমরা কেউ পার্সোনাল পিসিতে লাগাতে চাই বা লাগাই, সেক্ষেত্রে অবশ্যই ক্যাজি ইন্টারফেস কার্ড ব্যবহার করতে হয়। আর এগুলো হচ্ছে আমাদের ক্যাজির জন্য বিভিন্ন ধরনের ডাটা পোর্ট। এর পোর্টগুলোর মাধ্যমে আমাদের ডাটা আদান প্রদান হয়ে থাকে। আর এটা হচ্ছে আমাদের স্ক্যাজি ডাটা কেবল। এই হচ্ছে মূলত স্ক্যাজি হার্ড ডিস্ক বা ক্যাজি ম্যাগনেটিক ডিস্কের সংক্ষিপ্ত বর্ণনা। এখন আমরা দেখব SAS, সিরিয়াল অ্যাটাচড স্ক্যাজি। সার্ভারগুলোতে আমরা জানি সার্ভারগুলোতে হিউজ অ্যামাউন্ট ডাটা আমাদের স্টোর করতে হয়, সংরক্ষণ করতে হয় বা এটা ম্যানিপুলেট করতে হয়, প্রসেস করতে হয়। তো এই ডাটা স্টোর বা ম্যানিপুলেট করার জন্য আমাদের একটা হার্ড ডিস্ক বা একটা স্ক্যাজি হার্ড ডিস্ক যথেষ্ট নয়। এর জন্য আমাদের একাধিক বা অনেক হার্ড ডিস্কের প্রয়োজন হয়। তো এই একাধিক হার্ড ডিস্ক সমূহ কিভাবে আমরা অ্যাটাচ করব, তার জন্য মূলত এই SAS টেকনোলজি ব্যবহার করা হয়। এটি প্যারালাল স্ক্যাজি ইন্টারফেস থেকে পয়েন্ট টু পয়েন্ট সিরিয়াল ইন্টারফেস পদ্ধতি। এই পদ্ধতিতে একটি পাতলা তারের মাধ্যমে সিরিয়ালি ডাটা আদান প্রদান করা হয়ে থাকে 1 বিট অ্যাট এ টাইম। এই পদ্ধতি এনসি আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড কমিটি তৈরি করে, যা NCINCTIS 376 2003 নামে পরিচিত। এখানে SAS 2.0 ভার্সনটির ডাটা ট্রান্সফার রেট 6 Gbps পার সেকেন্ড। তাহলে তোমরা চিন্তা করতে পারো যে এখানে ডাটা ট্রান্সফার রেটটা কত বেশি, 6 Gbps পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 6 গিগাবাইট ডাটা সে ট্রান্সফার করতে পারে। এটা হচ্ছে SAS এর ক্যারেক্টারিস্টিক্স। এটা আমি দেখানোর চেষ্টা করছি একটা স্ক্যাজি হার্ড ডিস্ক, তার সাথে একাধিক SAS কেবল কিভাবে লাগানো আছে। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, এটা হচ্ছে SAS কেবল, এবং এই একাধিক SAS কেবলের মাধ্যমে কিভাবে আমরা আমাদের কম্পিউটার সিস্টেমের সাথে বা আমাদের সার্ভার সাথে ইনক্লুড করব, সেই পোর্টটা দেখানো আছে এখানে। এরপর দেখবো আমরা SDD, সলিড স্টেট ড্রাইভার্স। এই টেকনোলজি হচ্ছে লেটেস্ট টেকনোলজি।
কারণ হার্ড ডিস্কের ক্ষেত্রে আমাদের মোটর ব্যবহার করতে হয়, আমাদের পাওয়ার সাপ্লাই বেশি লাগে, হার্ড ডিস্কের ওয়েট বেশি, হার্ড ডিস্কের আকার বড় হয়ে থাকে, ঠিক আছে, ইত্যাদি কারণে এখানে আমরা মানে সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসে ডাটা সংরক্ষণ করার জন্য সর্বশেষ যে টেকনোলজি তৈরি করা হয়েছে সেটা হচ্ছে এসডিডি, সলিড স্টেট ড্রাইভার্স। এটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভের জন্য লেটেস্ট টেকনোলজি। এই পদ্ধতিতে ডাটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তে ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করা হয়ে থাকে। যে মেমোরিগুলো আমরা সাধারণত পেন ড্রাইভে, ক্যামেরাতে বা মোবাইল ফোনে ব্যবহার করে থাকি, এগুলো হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি। এই মেমোরিগুলো ব্যবহার করা হয়ে থাকে, ফলে এটি আকারে ছোট ও অনেক হালকা হয়ে থাকে এবং এখানে পাওয়ার খরচটা অনেক কমে যায়। এতে করে আমরা এখন যে সকল ডিভাইস ব্যবহার করে থাকি, বিশেষ করে ল্যাপটপ, ডেস্কটপ বা ল্যাপটপ জাতীয় এই ডিভাইসগুলোর আকার আকৃতি বা সাইজ আমাদের অনেক ছোট হয়ে থাকে। এখানে মোটর ব্যবহার করা হয় না বলে পাওয়ার খরচ অনেক কম হয়। এর ধারণ ক্ষমতা 128 জিবি হতে 256 জিবি পর্যন্ত হয়ে থাকে। তবে বর্তমানে 32 জিবি হার্ড ডিস্ক বাজারজাত করা হয়েছে। আমি এখানে দেখার চেষ্টা করছি, এটা হচ্ছে হার্ড ডিস্কের প্লেট, স্পেন্ডেল মোটর, আর এটা হচ্ছে আমাদের সলিড স্টেট ড্রাইভ। এখানে ডাটা সংরক্ষণ করার জন্য আমরা বিভিন্ন ধরনের মেমোরি চিপ ব্যবহার করছি, আর এখানে ডাটা সংরক্ষণ করার জন্য এখানে ম্যাগনেটিক প্লেট ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে একটা কমপ্লিট সলিড স্টেট ড্রাইভার, আর এটা হচ্ছে সলিড স্টেট ড্রাইভারের ইন্টারনাল ডায়াগ্রাম। হার্ড ডিস্ক ড্রাইভ কন্ট্রোলার। হার্ড ডিস্ক ড্রাইভ কন্ট্রোলার মূলত একটা হার্ড ডিস্ক থেকে কিভাবে ডাটা রিড রাইট হবে, এটা কম্পিউটার থেকে কিভাবে ডাটা গ্রহণ করবে, কম্পিউটারে কিভাবে ডাটা পাঠাবে, এই জাতীয় যাবতীয় ফাংশন এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো এখানে আমি একটা ইমেজের মাধ্যমে হার্ড ডিস্ক ড্রাইভ কন্ট্রোলারকে দেখানোর চেষ্টা করছি। একটু বর্ণনায় আসি আমরা। এসব কন্ট্রোলার মূলত একটা প্রোগ্রামেবল আইসি। এই কন্ট্রোলার দুইটি হার্ড ডিস্ক ড্রাইভকে কন্ট্রোল করে থাকে। এসব কন্ট্রোলার বিভিন্ন কম্পিউটারের ক্ষেত্রে বিভিন্ন ধরনের কন্ট্রোলার আইসি ব্যবহার করা হয়। এতে সিরিয়াল ও প্যারালাল ডাটা কনভার্সনের ব্যবস্থা থাকে। এটি বিভিন্ন স্পিড বিশিষ্ট হার্ড ডিস্ক নিয়ে কাজ করতে পারে। সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে বিভিন্ন প্যারামিটার নির্বাচন করা যায়। এখানে মাইক্রোপ্রসেসর এর কমান্ড জমা রাখার জন্য বিভিন্ন রেজিস্টার আছে এবং এর সাহায্যে সিপিইউ এর ইন্টারাপ্ট ঘটানো যায়। তাছাড়া স্ট্যাটাস রেজিস্টারের মাধ্যমে হার্ড ডিস্কের কার্যকারিতা সম্বন্ধে জানা যায়। অর্থাৎ হার্ড ডিস্কের বর্তমান অবস্থাটা কি, কিভাবে ডাটা আদান প্রদান করবে এবং যাবতীয় স্ট্যাটাসটা আমরা বা যাবতীয় নিয়ন্ত্রণটা মূলত হার্ড ডিস্ক ড্রাইভার কন্ট্রোলের মাধ্যমে হয়ে থাকে। হার্ড ডিস্ক ড্রাইভ কন্ট্রোলারের তার কাজটা পূর্ণভাবে সম্পন্ন করার জন্য এখানে সাপোর্টিং হিসেবে আরো যে সকল অংশ বা যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তা হচ্ছে অ্যাড্রেস ডিকোডার, কন্ট্রোলার পোর্ট, ডাটা সেপারেটর, ড্রাইভার, রিসিভার, সেক্টর বাফার, প্রি রাইট কন্ট্রোল সার্কিট, এরর কারেকশন অ্যান্ড কোড সার্কিট, রিট্রাই সার্কিট এবং ডায়াগনস্টিক লজিক ইত্যাদি। মাইক্রোপ্রসেসরের আইও অপারেশনের সময় অ্যাড্রেস ডিকোডারকে অ্যাক্টিভ করা হয়। কন্ট্রোল পোর্টের সাহায্যে হার্ড ডিস্ক ও কন্ট্রোলারের মাঝে কমিউনিকেট করে বিভিন্ন ধরনের ডাটা আদান প্রদান করা হয়ে থাকে। ডাটা সেপারেটরের সাহায্যে ডাটা পালস এবং ক্লক পালস আলাদা করা হয়। সেক্টর বাফারে একটি সম্পূর্ণ সেক্টরের ডাটা রিড রাইট অপারেশনের সময় জমা রাখা হয়। অর্থাৎ একটা সেক্টরের, আমরা জানি হার্ড ডিস্কের ট্র্যাক এবং সেক্টর আছে, একটা সেক্টরের সম্পূর্ণ ডাটাকে রিড রাইট অপারেশনের সময় জমা রাখার জন্য সেক্টর বাফার ব্যবহৃত হয়। প্রি রাইট কন্ট্রোল সার্কিট সিরিয়ালি ডাটাকে রিসিভ করে এবং কন্ট্রোল সিগন্যালের মাধ্যমে রাইট অপারেশন সম্পন্ন করে। এরর কারেকশন কোড হিসেবে 32 বিটের ডাটা ব্যবহার করা হয়, যার সাহায্যে ডাটা বিটের ত্রুটি আছে কিনা তা নির্ণয় করা যায়। ত্রুটি থাকলে তা কন্ট্রোলারের মাধ্যমে সংশোধন করা যায় এবং ত্রুটির কারণে কোনো অপারেশন রিট্রাইট করার জন্য রিট্রাই লজিক ব্যবহার করা হয়। হার্ড ডিস্ক কন্ট্রোলারের বিভিন্ন অংশসমূহকে টেস্ট করার জন্য
ডায়াগনস্টিক লজিক ব্যবহার করা হয়ে থাকে। মূলত এই হচ্ছে আমরা এখানে যে আরো অতিরিক্ত 10টা সাপোর্টিং ডিভাইস ব্যবহার করে থাকি তাদের কাজ। এরপর আমরা দেখব একটা হার্ড ডিস্কের বাহ্যিক গঠন। হার্ড ডিস্ক অ্যালুমিনিয়াম সংকর ধাতুর তৈরি একাধিক প্লেটের সমন্বয়ে গঠিত, যার উভয় তলে চুম্বক পদার্থের প্রলেপ দেওয়া থাকে, যা একটি স্প্যান্ডেল মোটরের সাথে দৃঢ়ভাবে আটকানো থাকে। হার্ড ডিস্ক একটি বদ্ধ অবস্থায় বক্সের মধ্যে বসানো থাকে। রিড রাইট অপারেশনের সময় এটিকে উচ্চ গতিতে 3600 থেকে 10,000 আরপিএম ঘোরানো হয়। বর্তমানে বাজারে 320 জিবি হতে 2 টিবি টেরাবাইট পর্যন্ত হার্ড ডিস্ক বাজার পাওয়া যায়। হার্ড ডিস্কের সাইজ সাধারণত 3.5, 5.25, 8, 10.25, 14 এবং 20 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। রিড রাইট অপারেশনের সময় হেডগুলিকে চুম্বক প্রলেপকে স্পর্শ করে না, ফলে চুম্বক প্রলেপ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। আমি এখানে একটা হার্ড ডিস্কের ইমেজ দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাকচুয়েটর, আমি প্রত্যেকটা বর্ণনা দিছি, তারপর দেখানোর চেষ্টা করছি। এটা মূলত আর্ম হেড, হার্ড ডিস্ক রিড রাইট হেডটাকে কাঙ্ক্ষিত ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। হেড অ্যাকচুয়েটর, এটা হচ্ছে হেড অ্যাকচুয়েটর, যা মূলত হেডটাকে ধারণ করে থাকে। স্প্যান্ডেল মোটর, হার্ড ডিস্কের প্লেটটাকে ঘোরানোর জন্য এই মোটরটা ব্যবহার করা হয়ে থাকে। এটা মূলত এটা সাধারণত 3600 থেকে 10,000 আরপিএম পর্যন্ত ঘোরে। রিড রাইট হেড, হার্ড ডিস্কে কোনো ডাটা রিড এবং রাইট করার জন্য হেডটা ব্যবহার করা হয়। এবং সর্বশেষ আছে লজিক কার্ড বা লজিক বোর্ড, যেটা মূলত সম্পূর্ণ হার্ড ডিস্কের কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। আমি দেখানোর চেষ্টা করছি স্পিন্ডেল মোটর, ডিস্ক, সেভ ফাইল, যে ফাইলটা সংরক্ষণ করা আছে, অ্যাকচুয়েটর, যার সাথে যেটার মাধ্যমে হেডটাকে আমরা মুভ করায় থাকি। এখানে পাওয়ার পোর্ট, এখানে ডাটা কেবল পোর্ট, পাওয়ার সাপ্লাই, ড্রাইভার কনফিগারেশন পোর্ট, সার্কিট বোর্ড, আর্ম, রিড রাইট হেড ইত্যাদি। এখন এসবের আমরা সংক্ষিপ্ত বর্ণনা দেখব। এখন ডিস্ক প্লেট, গ্লাস সাবস্ট্রেট বা অ্যালুমিনিয়াম সংকেত ধাতুর একাধিক ডিস্কের সমন্বয়ে গঠিত, যার উপরে উভয় তলে চুম্বক পদার্থের প্রভাব দেওয়া থাকে। ডিস্ক প্লেটের ইনকোডেড এরিয়াতে ডাটা ম্যাগনেটিক্যালি স্টোর করা হয়ে থাকে। ডিস্ক প্লেটের ধারণ ক্ষমতা ম্যাগনেটিক কোর এবং এর ডেনসিটির উপর নির্ভর করে। এটি আবদ্ধ অবস্থায় একটি বক্সের মধ্যে বসানো থাকে। রিড রাইট অপারেশনের সময় এটিকে উচ্চ গতিতে ঘোরানো হয়। আগে জানি আমরা 3600 থেকে 10,000 আরপিএম এ ঘোরানো হয়। এবং ডিস্কের সাইজ সাধারণত এর আগেই জেনেছি আমরা 3.5, 5.25, 8, 10.25, 14 ও 20 ইঞ্চি সাইজের হয়ে থাকে। রিড রাইট অপারেশনের সময় হেড চুম্বক প্রলেপকে স্পর্শ করে না, ফলে চুম্বক প্রলেপ কখনো ক্ষতিগ্রস্ত হয় না। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে আমাদের ডাটা সংরক্ষণ করার জন্য ডিস্ক প্লেট বা ম্যাগনেটিক প্লেট। এর আরো ডিটেইলস আমরা পরবর্তী স্লাইডে জানার চেষ্টা করব। অ্যাকচুয়েটর, একটি হার্ড ডিস্কের এক প্রান্তে অ্যাকচুয়েটর হেডের সাথে যুক্ত থাকে এবং ডাটা রিড রাইট করার সময় অ্যাকচুয়েটর আর্ম রিড রাইট হেডকে ডিস্ক প্লেটের নির্দিষ্ট ট্র্যাক বা সেক্টরে মুভ করে। অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটরের সাথে আমাদের রিড রাইট করার জন্য যে হেডটা আছে অ্যাকচুয়েটর আর্মে, সেই আর্মের মাথায় সেই রিড রাইট হেডটা থাকে এবং রিড রাইট অপারেশনের সময় নির্দিষ্ট ট্র্যাক বা সেক্টরে এই হেডটাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই অ্যাকচুয়েটর ব্যবহার করা হয়। স্পিন্ডেল মোটর, প্লেট, অ্যাকচুয়েটর এক্সেস, অ্যাকচুয়েটর, এইচডিডি কেস, রিড রাইট হেড, অ্যাকচুয়েটর আর্ম। অ্যাকচুয়েটর হেড,
ডিস্ক প্লেটের নির্দিষ্ট ট্র্যাক ও সেক্টরের সাথে রিড রাইট হেডগুলিকে সঠিকভাবে অবস্থানের ক্ষেত্রে অ্যাকচুয়েটর হেড ব্যবহৃত হয়। অ্যাকচুয়েটর আর্মকে ডিস্ক প্লেটের উপরে নিয়ে যাওয়া হয়। অ্যাকচুয়েটর স্পিড হার্ড ডিস্কের স্পিডের উপর নির্ভর করে, অর্থাৎ একটা হার্ড ডিস্ককে আমরা কত স্পিডে ঘোরাবো বা কত স্পিডে মুভ করাবো সেই অনুযায়ী আমাদের অ্যাকচুয়েটর হেডটাও সেইভাবে এটা মুভ করে। স্পিন্ডেল মোটর। ডিস্ক প্লেট সমূহকে নির্দিষ্ট গতিতে ঘোরানোর জন্য স্পিন্ডেল মোটর ব্যবহার করা হয়ে থাকে। আমরা এর আগে একাধিকবার এটা জেনে আসছি যে স্পিন্ডেল মোটরটা মূলত 3600 থেকে 10,000 আরপিএম এ ঘোরানো হয় এবং একটা প্লেটকে যত বেশি বা যত দ্রুত গতিতে ঘোরানো যাবে এর রিড রাইট এর ডাটা এক্সেস টাইমটা আমাদের তত কম হবে। স্পিন্ডেল মোটরের গতি এইচডিডি এর এক্সেস টাইমের উপর নির্ভর করে, অর্থাৎ যখন আমাদের স্পিন্ডেল মোটরের গতি বেশি হবে সেক্ষেত্রে আমাদের এক্সেস টাইমটা আমাদের অনেক কমে যাবে। রিড রাইট হেড। ডিস্ক প্লেটের উপরে ডাটা রিড এবং রাইট করার জন্য আমরা এই ধরনের হেডগুলো ব্যবহার করে থাকি। এগুলো অ্যাকচুয়েটর আর্মের শেষ প্রান্তে যুক্ত থাকে, প্রতিটি ডিস্ক প্লেটের উপরে ও নিচে অবস্থান করে। প্রতিটি রিড রাইট হেড ডিস্ক প্লেট থেকে একটু দূরত্ব অবস্থান করে। এই দূরত্বের পরিমাণ হচ্ছে 1 ইঞ্চির 30 লক্ষ ভাগের 1 ভাগ দূরত্বে। ফলে রিড রাইট অপারেশনের সময় ডিস্ক প্লেটের কোনো ক্ষতি হয় না। লজিক কার্ড। এটি মূলত হার্ড ডিস্ক এর মেইন কন্ট্রোল বোর্ড, যা স্পিন্ডেল মোটর, রিড রাইট হেড অপারেশন, পাওয়ার ম্যানেজমেন্ট, অ্যাকচুয়েটর, ক্যাশ মেমোরি, ডাটা আদান প্রদান ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ একটা হার্ড ডিস্কের মাদারবোর্ডকে আমরা বলতে পারি একটা লজিক কার্ড। এটার মাধ্যমে হার্ড ডিস্কের যাবতীয় কন্ট্রোলিং কাজ সম্পন্ন হয়ে থাকে। হার্ড ডিস্কের অভ্যন্তরীণ লেআউট। একটা প্লেটের অভ্যন্তরীণ লেআউটটা কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। এখানে এই অভ্যন্তরীণ লেআউটকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ট্র্যাক, সেক্টর এবং সিলিন্ডার। ট্র্যাক, আমি এখানে তোমরা ইমেজ দেখলেই বুঝতে পারবা যে ট্র্যাক দেখতেটা কেমন। ডিস্ক প্লেটের পৃষ্ঠতলকে অনেকগুলো এক কেন্দ্রীয় বৃত্তে ভাগ করা হয়েছে, অর্থাৎ এটাকে এই প্লেটের সেন্টারকে আমরা কেন্দ্র ধরে আমরা অসংখ্য আমরা সমকেন্দ্রিক বৃত্তে ভাগ করছি, যেখানে ডাটা সংরক্ষণ হয়ে থাকে। আর এই সকল বৃত্ত সমূহকে বলা হচ্ছে ট্র্যাক। এখানে যতগুলো লাইন তোমরা দেখতে পাচ্ছ এ বরাবর সেন্টার থেকে শেষ পর্যন্ত, প্রত্যেকটা লাইনই হচ্ছে একটা করে ট্র্যাক। আমি এই যে এ সিম্বল দ্বারা ট্র্যাক বোঝানোর চেষ্টা করছি। সেক্টর। হার্ড ডিস্ক প্লেটের প্রতিটি ট্র্যাককে কয়েকটি সমান ভাগে ভাগ করা হয়েছে। এই ধরনের প্রতিটি ভাগকে এক একটি সেক্টর বলে। প্রতিটি সেক্টরের ডাটা ধারণ ক্ষমতা সমান হয়ে থাকে। এই যে একটা ট্র্যাক, একটা বৃত্তকে আমরা সেন্টার থেকে বেশ কিছু ভাগে ভাগ করছি, এই প্রত্যেকটা ঘরকে বলা হচ্ছে একটা করে সেক্টর। এবং এই সেক্টরটা আমাদের একবারে কেন্দ্র থেকে শেষ প্রান্ত পর্যন্ত বিভিন্ন সেক্টরের সাইজ বিভিন্ন রকম। যদিও বিভিন্ন সেক্টরের সাইজ বিভিন্ন রকম, তবুও প্রতিটা সেক্টরের ধারণ ক্ষমতা একই রকম, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা সেক্টরে আমাদের সমান হারে ডাটা সংরক্ষণ থাকবে। সিলিন্ডার। ডিস্ক প্লেটের সমস্ত পৃষ্ঠতলের নির্দিষ্ট নাম্বার যুক্ত ট্র্যাকগুলোকে একত্রে সিলিন্ডার বলে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, সিলিন্ডারকে একাধিকভাবে দেখানোর চেষ্টা করছি। যদি আমাদের এই হলুদ অংশটা 10 নাম্বার সিলিন্ডার হয়ে থাকে, 10 নাম্বার ট্র্যাক হয়ে থাকে, তাহলে এই 1 থেকে 4 পর্যন্ত প্রতিটা প্লেটের 10 নাম্বার ট্র্যাককেই বলা হচ্ছে একটা করে সিলিন্ডার। এখানে আরেকটু ভালোভাবে দেখলে তোমরা বুঝতে পারবে। এখানে আমি একাধিক ধরনের প্রত্যেকটা একটা করে প্লেট, সেক্ষেত্রে এটা একটা সিলিন্ডার, 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 ঠিক আছে? এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হচ্ছে একটি করে সিলিন্ডার।
প্রত্যেকটা হচ্ছে একটা করে সিলিন্ডার। তো এই হচ্ছে আমাদের মূলত আজকের আলোচনায় আমরা ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইস এর হার্ড ডিস্ক নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। এখন এটার বৈশিষ্ট্য দেখি। এটি অ্যালুমিনিয়াম সংকর ধাতুর তৈরি একাধিক স্পিন্ডল মোটর, একাধিক ডিস্ক একটি স্পিন্ডল মোটরের সাথে যুক্ত থাকে। ডাটা সংরক্ষণ করার জন্য ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হয়ে থাকে। ডিস্কের সাইজ সাধারণত 3.5, 3.25, 8, 10.25, 14 এবং 20 ইঞ্চি হয়ে থাকে। এখানে ডিস্ক এর বিভিন্ন ট্র্যাকে ডাটা জমা রাখা হয়। ডিস্কের তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে। এখানে র্যান্ডম ভাবে ডাটা রিড রাইট করা যায়। একটি স্পিন্ডল মোটরের সাহায্যে এটাকে 36 থেকে 10,000 আরপিএম গতিতে ঘোরানো হয়। এটিকে মাদারবোর্ডের সংযোগ দেওয়ার জন্য পাতা বা ছাতা টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে এবং এটি ফ্লপি ডিস্কের তুলনায় একটি ব্যয়বহুল। এই হচ্ছে আমরা যে হার্ড ডিস্ক সম্বন্ধে, ম্যাগনেটিক ডিস্ক সম্বন্ধে আলোচনা করলাম তার সংক্ষিপ্ত বৈশিষ্ট্য আর কি। এখন বাড়ির কাজ, এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম এই আলোচনাটাই মূলত তোমরা পয়েন্ট আকারে তোমাদের সেশন খাতা উঠে ইনস্টিটিউট যখন খুলবে তখন তোমাদের ক্লাস টেস্টকে দেখানোর চেষ্টা করে দেখাবে। আর পরবর্তী ক্লাসে আলোচনা থাকবে এই নবম অধ্যায়েরই অপটিক্যাল স্টোরেজ ডিভাইস। আর তোমরা জানো যে এই ভিডিওটা দেখতে কোথায় যেতে হবে, দক্ষতা বাতায়ন অথবা আমাদের এই ওয়েবসাইট লিংকে। এই তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা দেখার চেষ্টা করছি। কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। ওকে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।